হাই मैं कुमार सानू আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকে বিস্তারিত খবর। গঙ্গাসাগর মেলার পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন সেখানে। মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। আজ রাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন গঙ্গাসাগরে। আজকে মেন কাজের যেগুলো উদ্বোধন এইখান থেকে হলো সেগুলো আমি একটু আপনাদের বলেই দিই যে সাগর ও আশেপাশেই প্রায় আজকে 61,50,00,000 টাকার বেশি প্রকল্প উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন হলো সাগর ব্লকে একটি বড় পানীয় জল সরবরাহ প্রকল্প। খরচ পড়েছে 43,20,00,000 টাকা। এই প্রকল্পের মাধ্যমে ঘোড়ামারা, ধবলাট, সুমতিনগর, মৃত্যুঞ্জয়নগর ও কৃষ্ণনগর অঞ্চলের মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা হবে। উদ্বোধন হলো পাথর প্রতিমা ব্লকের দিগম্বর গ্রাম পঞ্চায়েতের গঙ্গা সেতুর। খরচ পড়েছে 7,66,00,000 টাকা। মোহনপুর ও দক্ষিণ দুর্গাপুর মৌজার মধ্যে এটা সংযোগ করবে। এর ফলে 50,000 মানুষ প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের সুযোগ পাবে। নামখানা ব্লকে সীমাবাঁধে একটি ফুটবোজরে উদ্বোধন করা হয়েছে। এই সেতুটি ভূতপুর পঞ্চায়েতের ফটিকপুর ও গণেশপুর মৌজার সংযুক্তিকরণ সম্ভব হয়েছে। এর ফলে 30,000 মানুষ এটার দ্বারা উপকৃত হবে। এর আগেও আপনারা জানেন যাতায়াতের সুবিধার জন্য হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর ব্রিজ, চেমাগুড়ি নদীর ওপর ব্রিজ, মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরি ডিপিআর করবার জন্য কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে। এবারও মেলা প্রাঙ্গণকে আলোর বর্ণমালায় সাজানোর জন্য প্রায় 8 কোটি টাকা খরচ হয়েছে। মনে রাখবেন এবারে তাছাড়াও আমাদের আজকে আমার ভারত সেবাশ্রম সংঘ যাওয়ার কথা আছে। তারা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, গঙ্গাসাগর সমস্ত এনজিওস এবং সমস্ত নানা রকম ধর্মীয় সংগঠন, সামাজিক সংগঠন, সেবামূলক সংগঠন তারা অনেক কাজ করে এবং ছাত্র যুবক যারা এই এলাকার দোকানদার থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমি অলরেডি মন্ত্রীদের দায়িত্ব ভাগ করে দিয়েছি। গঙ্গাসাগর মেলা নিয়ে মিটিং আমাদের হয়ে গেছে এবং প্রত্যেকে এখানে 4-5 দিন থাকে। সকলকে উষ্ণ অভিনন্দন জানাই। আর আমি বলি যে ভারত সেবাশ্রম সংঘ আজকে ভারত সেবাশ্রম সংঘেরটা পরে বলবো। মেলায় তীর্থকর মুকুব হয়েছে 9 থেকে 15 পর্যন্ত। একেবারে সবাইকে 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়া হয়েছে। যদি কোনো দুর্ঘটনাও ঘটে তাদের সকল পরিবার যাতে অসহায় না হয়ে যায় তাদের জন্য আমরা লাইফ ইন্স্যুরেন্স কভারেজ করেছি। এটা ইনক্লুড করা হচ্ছে পুলিশ থেকে শুরু করে, ভলেন্টিয়ার্স থেকে শুরু করে, প্রেস মিডিয়া থেকে শুরু করে, সাধারণ মানুষ থেকে শুরু করে, তীর্থযাত্রী থেকে শুরু করে সকলকে। এবং গঙ্গাসাগর মালায় ডাইরেক্ট যদি কোনো প্রবলেম হয় টোল ফ্রি নাম্বার সবই আছে। এবং 8 কোটি টাকার বেশি দিয়ে এখানে যে আলোর বর্ণমালা সাজিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হলো ভাঙড়। সেই অন্তর্ভুক্তিকরণেরও সূচনা করলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে র্যাগিং রোধে রাজ্যে এবার চালু হেল্পলাইন। কি বললেন তিনি এই বিষয় নিয়ে শুনব। অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। আমাকে কেউ 10টা গালি দিক আমার গায়ে লাগবে না, কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে। বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে, সেখানে আমার আপত্তি থাকে। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে? ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তাহলে কি করে হলো? এছাড়াও মনে রাখবেন র্যাগিং একটা অসুখও বলতে পারেন। একটা আমাকে পুনরায় আমি কেন নতুনদের করব না, এরকম ছোট্ট ছোট মানসিকতা হয়, যার জন্য র্যাগিং নির্মূল করবার জন্য আমরা ইতিমধ্যেই র্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য
একটি টোল ফ্রি নাম্বার চালু করেছি। নাম্বারটি হল 1800-345-5678। পারলে নাম্বারটা নোট করে নিন, 1800-345-5678। এটা 24/7 চালু থাকে। আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো, প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে এটা একটা নোটিফিকেশন থাকবে নোটিশ বোর্ডে, সুতরাং সব স্টুডেন্টরা যাতে জানতে পারে। যদি কোথাও কোনো র্যাগিংয়ের সম্ভাবনা থাকে, সঙ্গে সঙ্গে তারা ফোন করলেই পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। হাইকোর্টের দ্বারস্থ এবার সুকান্ত মজুমদার। আরজিকর হসপিটালের যিনি প্রিন্সিপাল আছেন, যাকে বারবার ট্রান্সফার করে দেয়া হলেও বা ওখান থেকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হলেও উনি কোন জাদু বলে আবার ঠিক আগের জায়গায় চলে আসে। ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিজিলেন্সে গেছে, সরকারের কাছে গেছে, এমনকি আমরা কেন্দ্রীয় এজেন্সির কাছে গেছি। তো কেন্দ্রীয় এজেন্সি হয়তো সরাসরি এই মামলায় ঢুকতে চাইছে না, তাই আমরা আদালতে শরণাপন্ন হয়েছি। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। নতুন ডিজিকে নিয়ে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কুমারকে ডিজিপি করেছে 1 নম্বর, মানে পুলিশের মহানির্দেশক, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। তিনি হাইকোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে রেখেছেন, সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে। 4 তারিখের লিস্টে ছিল, ওটা আবার চেঞ্জ হয়ে 22 তারিখের লিস্টে এসছে, 22শে জানুয়ারি। তা তৃণমূলের মুখে এসব কথা মানায় নাকি? ডিজিপির নামে মামলা আছে, সেই আইপিএস কে ডিজিপি করেছে এবং অসংখ্য 9 জন পুলিশ অফিসারকে কোল কেসে 5 বার করে ডেকেছে। এই কালীঘাটের আইসি কে কতবার ডেকেছে জামাত, তাদেরকে আর বলে লাভটা কি আছে? যে সিদ্দিকুল্লাহ চৌধুরী নুপুর শর্মার কেস হোক আর মিথ্যে এনআরসি, সিএ এর সঙ্গে এনআরসির কোনো লিঙ্ক নেই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত কামরাবাদ গ্রাম পঞ্চায়েতে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সিপিএমকে আক্রমণ করলেন। 7 জানুয়ারি 2024 সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত কামরাবাদ গ্রাম পঞ্চায়েতে একটি জনসভার আয়োজন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ও সাংসদ সুভাষিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম। এই দিনের সভায় বহু মানুষের জমায়েত হওয়ার কারণে রাজ্যসভার সাংসদ সুভাষিস চক্রবর্তী কর্মীদের বাইকে করে সভাস্থলে পৌঁছলেন। এদিনের এই সভা মঞ্চ থেকে বিধায়িকা ফিরদৌসী বেগম বিরোধীদের কটাক্ষ করলেন। কি বললেন তিনি শুনবো। আমার কামরাবাদ অঞ্চলের মানুষ এবং আর যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। নতুন বছর সবার ভালো কাটুক, নতুন বছর আবার জীবনে প্রত্যেকের জীবনে মঙ্গলময় হোক, এই আশা করব। আজকে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 2011-তে যে কথা বলেছিলেন যে বদলা নয় বদল চাই, আপনারা দেখেছেন আমরা 2011 যখন এইসব রাস্তায় এইসব জায়গায় এসেছি বা এই অঞ্চলে যখন এসেছি তখন দেখেছি যে কি অবস্থা ছিল। তা সেই বদলা না নিয়ে বদল করতে করতে আজকে কিন্তু সারা সোনারপুর অঞ্চল একের পর এক উন্নয়ন, প্রত্যেকটা উন্নয়ন যে সময় মতো যে প্রত্যেকটা মানুষ এই উন্নয়ন পাচ্ছে। আর পানীয় জলের সমস্যা সমাধানের জন্য আমাদের সেটাও কাজ প্রায় শেষের দিকে, সেটা আপনারা সবাই জানেন। প্রত্যেকটা পঞ্চায়েত, প্রত্যেকটা পৌরসভার ওয়ার্ড, সব জায়গাতেই পরিশুদ্ধ পানীয় জল আমাদের পৌঁছে দেওয়া হবে। সেই দায়িত্ব কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিয়েছিলেন। তিনি বলেছিলেন প্রত্যেক অঞ্চল ধরে ধরে আমাদের সেই পানীয় জলের সমস্যার সমাধান, তার কাজও চলছে। তো উন্নয়ন একদিকে চলছে, আর কুৎসা অপপ্রচার যারা করে তাদের যেহেতু আর কাজ থাকে না, কোনো কথা বলার জায়গা থাকে না, তারা কুৎসা অপপ্রচার করে যায়। আমরা সে কথায় কান দেব না, আপনাদেরকেও দিতে বারণ করব। কারণ উন্নয়ন করতে হবে, কাজ করতে হবে, বাঁচতে হবে, মানুষকে বাঁচাতে হবে। কোভিড যখন গেল, সেই কোভিডে কিন্তু কারোর কোনো টিকিনাগাল পাওয়া গেল না। একই দিনে ব্রিগেডে জনসমাবেশের আয়োজন করেছিল সিপিআইএম। কামরাবাদ গ্রাম পঞ্চায়েতে জনসভা থেকে সিপিআইএমকে আক্রমণ করতে ছাড়লেন না
মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। এই সভায় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বললেন, সিপিআইএম শূন্যে পরিণত হয়ে গিয়েছে। একটা সরকার কেমন করে বিনা পয়সায় সবাইকে বিনা পয়সায় খাদ্য দেবে, চিকিৎসা দেবে, শিক্ষা দেবে, সেদিন ভাবতাম। সিপিএম 34 বছর ছিল, তাদের সেই স্বপ্নগুলো ওই লাল কালি দেয়ালের মধ্যেই থেকে গেল। সিপিএম এর সময় অনাহারে মৃত্যু, আমলাশোলের ঘটনা ঘটতেই থেকে লড়াই করেই রাখবো, তা আমাদের লড়াই করেই আমাদের অধিকারকে বজায় রাখতে হবে। আজকে বাংলায় সহ্য হচ্ছে না বিরোধী দল। সিপিএম তো শূন্যে পরিণত হয়ে গেছে, তার সমস্ত ভোট 19-এর লোকসভায় বিজেপিকে হস্তান্তর করে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজের নাক কেটেছে সিপিএম পার্টি। আজকে সিপিএম পার্টি হয়ে গেছে শূন্য। তার সাথে কেন্দ্রীয় সরকারের নতুন আইন নিয়ে বিজেপিকেও বিঁধলেন স্নেহাশিস চক্রবর্তী। সংহিতার নামে নতুন আইন নিয়ে এসেছে এবং এত ভয়ঙ্কর আইন যে মানুষের প্রতিবাদের ভাষা থাকবে না। একজনের নামে এফআইআর হলে তার বিচার করে কে? কোর্ট বিচার করে, সাক্ষী প্রমাণ দিয়ে কোর্ট বিচার করে সে দোষী না নির্দোষ। পুলিশ তাকে ম্যাক্সিমাম 14 দিন আটকে রাখতে পারত তার হেফাজতে, এটা ছিল আইনে। আর ন্যায় সংহিতে দিয়েছে কত জানেন? পুলিশ 90 দিন আটকে রাখতে পারবে একজনকে। তার মানে যারা বিরোধী হবে এই বিজেপি রাষ্ট্রীয় শক্তি, তার পুলিশ তাকে গ্রেপ্তার করে আটকে রেখে তারপরে টর্চার করার অধিকার নিয়ে নিচ্ছে। বক্তব্য রেখেছিলেন জেলা সভাপতি ও সাংসদ সুভাষিস চক্রবর্তী। বললেন, বাংলায় বেঈমানদের কোনো জায়গা নেই। সঞ্চালক আছেন সমরজিৎ এবং অন্যান্য পঞ্চায়েতের সদস্যর সামনে আমার সতীর্থ সহযোদ্ধা সহকর্মীরা, সম্মানীয় অতিথিবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। গতকাল একটা জায়গায় এসেছিলাম নরেন্দ্রপুরে, সেখানে একটা সামাজিক অনুষ্ঠান করেছিল ফিরদৌসী আর নজরুল। সেখানে লোকেরা বলছিল, দাদা এখানে যতই করুক অপপ্রচার কুৎসা, আমাদের সোনাপুর উত্তরে ফিরদৌসী নজরুলই ভরসা। তা সেখানে কে কি বলে গেল আপনারা কিছু ভাববেন না। আর অটল বিহারী বাজপেয়ী খুব শ্রদ্ধা বিদগ্ধ ব্যক্তিত্ব ছিল, আমার ওনার প্রতি সম্মান আছে। মমতা ব্যানার্জিকে উনি খুব ভালোবাসতেন। আমি নিজে পরখ করেছি যে অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জির টালির ঘরে এসেছিলেন, মাসিমাকে প্রণাম করে বলে গেছেন এই টালি ঘরে তুমি কি করে থাকো। সেই অটল বিহারী বাজপেয়ী বেঁচে থাকতেন, বলতেন ওই বেঈমানদের হাতে আমার মূর্তি আসুক, আমি সুইসাইড করবো তার থেকে। সত্যি কথা বলছি। আমি বলি পশ্চিমবঙ্গের মাটি আন্দোলনের মাটি, এই মাটি রত্নগর্ভা। অনেক মনীষী, অনেক সাহিত্যিক, অনেক কবিকে জন্ম দিয়েছেন, অনেক বিপ্লবীকে জন্ম দিয়েছেন। এই বাংলা অত্যাচারী ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করার পথ প্রদর্শক ছিলেন। এখানে বহু বীর সন্তান আত্মত্যাগ করেছেন। আর সেই বাংলায় বেঈমানদের কোনো জায়গা নেই, বেঈমানদের কোনো জায়গা নেই। তাই আমি বলি আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। আমি বিশেষ করে নজরুল ফিরদৌসীকে বলবো যে ওরা সারাদিন যেভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে বেড়ায়, যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের পাশে। বক্তব্য রেখেছিলেন ছাত্র নেতা সমরজিৎ কৃষ্ণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃণমূল কংগ্রেস পরিষদের সহ সভাপতি কুহিনুর মজুমদারও রেখেছিলেন বক্তব্য। নিশ্চিত সারা বাংলার জুড়ে আপনারা এই খবর দেখেছেন, কিন্তু আমরা চোখের সামনে যেটা দেখেছি, আপনাদের এই গ্রাম পঞ্চায়েতে একজন বিজেপি প্রার্থী, তিনি এই বুথ থেকে আপনাদের অঞ্চল থেকে তিনি জিতেছেন। সারা সোনারপুর উত্তরের প্রত্যেকটা জায়গায় আমরা জিতেছি, কামরাবাদের প্রতিটা জায়গায় জিতেছি। ওই বুথে তিনি সামান্য কয়েকটা ভোটে তিনি জিতেছেন। আমাদের নেতৃত্ব, আমরা সবাই আমরা বলছি এত আমরা জিতেছি, ওই আসনটা কেন আমরা ছাড়বো? আমরা ওটা পুনর্গণনা চাই। পুনর্গণনা হলে ওই আসন জেতা আমাদের কাছে কোনো ব্যাপার ছিল না। জানান নজরুল আলী মন্ডল বললেন কেন পুনর্গণনা? রাষ্ট্র গ্রামের মানুষের বুকে গুলি করেছিল এই সিপিএম, এই মোহাম্মদ সেলিমরা আজকে বক্তৃতা করে ইনসাফ চাইছে। আজকে বাংলার মানুষ ইনসাফ চাইতে চাইতে 34 বছরের পার্টিকে আলুর চোখলায় পরিণত করে এনেছে। এটাই তাদের ইনসাফ হয়েছে। চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সিনহার রিপোর্ট, নিউজ অল ইন্ডিয়া। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে।
দুর্নীতি তৃণমূল সমর্থন করে না, এমনই সাংবাদিক সম্মেলনে বললেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে সমর্থন করে না। যদি ন্যায্যত নিরপেক্ষ সত্যিকারের তদন্ত কোথাও হয়, যে বিজেপিতে থাকলে 7 খুন মাপ তারাই ঠিক করে দেন ইডি কোথায় যাবে, এনআইএ কোথায় যাবে, সিবিআই কোথায় যাবে। ইডি বা সিবিআই এর যে বেসিক বিশ্বাসযোগ্যতা সেটা নষ্ট করে দিয়েছে বিজেপি। আমরা চাই না ইডির কেউ আহত হন, আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করি। ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রাজকুমার রাম, যিনি নাকি তৃণমূলের কোন নেতার দুর্নীতি ধরতে 7 সকালে বাড়ি গিয়ে বাঁশ দিয়ে তালা ভাঙছিলেন, এখন দেখা যাচ্ছে যে রাজকুমার রামের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাচ্ছে। বিধাননগর মেলা প্রাঙ্গণে কলকাতা বইমেলার অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন আজ দমকল মন্ত্রী সুজিত বসু। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনবো। না, প্রত্যেকবার পুলিশ যেমন একটা ইন্সপেকশন করে, ফায়ার ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, এখানে একটা বইমেলার সাথে যৌথভাবে আমরা ইন্সপেকশন করি। আমরা দেখি যে ঠিকমতো ওয়্যারিংগুলো ঠিকমতো হচ্ছে কি না, জলের যেখানে সোর্সগুলো আছে সেই সোর্সগুলো ঠিকমতো আমরা পাচ্ছি কি না, বিভিন্ন হাইড্রেন্টগুলো, এইসব নিয়ে আমাদের একটা মিটিং আজকে ছিল। সেখানে আমাদের সঙ্গে অন্যান্য এজেন্সি যারা যুক্ত আছে তাদেরকেও ডাকা হয়েছিল। শুধু বাদবাকিটা আমরা দেখে নিচ্ছি এবং আমরা নিজে সবাই এসেছি। আমার সঙ্গে আমাদের এসিএস এসছেন, আমাদের ডিজি সাহেব এসছেন, আধিকারিক এবং বইমেলারও পক্ষ থেকে যারা আছেন, ত্রিদীপবাবু এবং সুধাংশুবাবু তারাও আছেন। আমরা এখন ঘুরে দেখে নিচ্ছি সব কিছু, প্রত্যেকবারই এটা করি। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার, ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। পাটুলি ঢালাই ব্রিজ সংলগ্ন ভিআইপি স্পোর্টিং ক্লাবের কাছে আগুন। পাটুলি ঢালাই ব্রিজ সংলগ্ন ভিআইপি স্পোর্টিং ক্লাবের কাছে আগুন। ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন গিয়ে পৌঁছয়। আগুন লেগেছে সকাল 10:30 নাগাদ। সূত্রের খবর বেশ কিছু বস্তিতে আগুন লেগে গিয়েছে। কিভাবে এই আগুন লাগলো তা কিছুই জানা যায়নি এখনো। লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে বড় ভাঙন। দলের অন্যতম জেলা সম্পাদক দিনহাটার বাসিন্দা জয়দীপ ঘোষ পদ্মফুল ছেড়ে ঘাসফুলে ফিরলেন। গত পুরসভা নির্বাচনের পর তিনি দলবদল করে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। রবিবার রাতে ফের দলবদল করলেন তিনি। এদিন জেলা কার্যালয়ে তার হাতে দলীয় পতাকা দিয়ে স্বাগত জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। হাই, আমি সোনালী চৌধুরী। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া। আমিও দেখছি, আপনারাও দেখুন। নিউজ মানেই আমরা।